আচ্ছা, আমরা আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু করছি। তো আমাদের প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের জাস্ট আইডিয়া যে আমরা যে ক্লাসগুলো করতে যাব সামনে, সেখানে আসলে আমরা কি কি জিনিস পাবো, বা আমরা যে এই যে মাল্টিমিডিয়া কমিউনিকেশনের কথা বলছি, মাল্টিমিডিয়া কমিউনিকেশন আসলে মেইন ভিত্তিটা কি। তো মাল্টিমিডিয়া কমিউনিকেশনের মেইন ভিত্তি হচ্ছে কি এই ডিজিটাল কমিউনিকেশন। ঠিক আছে। তো আমরা আমাদের সবকিছু আপাতত আমরা প্রথম দিকে কয়েকটা ক্লাস এই ডিজিটাল কমিউনিকেশন নিয়ে দেখবো, যে ডিজিটাল কমিউনিকেশন আসলে কি কাজ করে, কিভাবে আমরা এখানে কাজ করতে পারি সেগুলো। তো ডিজিটাল কমিউনিকেশন আমরা এখানে আজকে যে যে ইয়েগুলো দেখবো সেটা হচ্ছে ডিজিটাল গুডস, তারপর হচ্ছে কমিউনিকেশন এন্ড ফাউন্ডেশন, আর হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন একটা ছোটখাটো একটা গাইড, যে ডিজিটাল কমিউনিকেশন কিভাবে কাজ করে না করে সেগুলো। তো ডিজিটাল গুডস হচ্ছে কি, আমরা তো নর্মালি বিভিন্ন ধরনের গুডস চিনি, তাই না? যে গুডস বলতে আমরা কি বুঝাই? দ্রব্য। এখন ডিজিটাল দ্রব্য আসলে কি জিনিস? ডিজিটাল দ্রব্য কিন্তু হাতে ধরা যায় না বা ওরকম কিছু করা যায় না। তো এই জন্য এটাকে বলা হচ্ছে একটা ইনট্যাঞ্জিবল রিসোর্সেস। ঠিক আছে, দ্যাট মিনস তুমি এই জিনিসটাকে আসলে ঠিকঠাক মতো পরিমাপ করতে পারবে না, জিনিসটা আসলে কিভাবে কাজ করছে না করছে সেটা। এবং এই রিসোর্সেসটা কিভাবে কাজ করছে সেটা হচ্ছে ডিজিটাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে। তো ডিজিটাল ইনফরমেশন সিস্টেম জিনিসটা আসলে কি? ডিজিটাল ইনফরমেশন সিস্টেম হচ্ছে যেই সিস্টেমের মাধ্যমে আমরা কোনো ইনফরমেশনকে ডিজিটাল ওয়েতে পাস করি বা ট্রান্সমিট করি বা রিসিভ করি, সেরকম। ঠিক আছে। তাহলে এই যে ট্রান্সমিশনের যে ব্যাপারটা আছে, তাহলে ট্রান্সমিশনটা কি? ইলেকট্রনিক ডিজিটাল মিডিয়া বলা হয় এটাকে। ঠিক আছে, যেটা হচ্ছে আসলে মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট নেটওয়ার্ক এগুলোর উপর বেস করে আছে। আর একটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম, যেটা আমরা একটু আগে বললাম। তার মানে হচ্ছে এই ডিজিটাল গুড গুলাকে ট্রান্সমিট যদি তোমাকে করতে হয়, তাহলে তোমাকে ইলেকট্রনিক ডিজিটাল মিডিয়ার মাধ্যমে করতে হবে, যেটাকে আমরা বলি ইন্টারনেট অথবা মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক, অর্থাৎ থ্রো ইন্টারনেট। সোজা কথা, মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক তো আসলে কাইন্ডস অফ ইন্টারনেট, তাই না? ওরা তো ইন্টারনেটকেই ব্যাকবোন হিসেবে ইউজ করছে। তো এইটা হচ্ছে আমাদের ট্রান্সমিট করার মিডিয়া। আরেকটা হচ্ছে যেই জিনিস আমি ট্রান্সমিট করলাম সেটাকে তো আমাকে ডিসপ্লে করতে হবে। ডিসপ্লে করবো কি দিয়ে? সেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। দেখুন, ইনফরমেশন সিস্টেম মধ্যে অনেক কিছু থাকতে পারে, সেটা টিভি হতে পারে, সেটা আমাদের মোবাইল ফোন হতে পারে, আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ বা যেটার সামনে আছে, কিংবা স্মার্ট ডিসপ্লে, অনেক কিছু হতে পারে সেটা। ঠিক আছে। তো সেটাকে একটা আমরা ইনফরমেশন সিস্টেমস এর মধ্যে ফেলছি। তো আমাদের যে ডিজিটাল গুডস, গুডস গুলো তাহলে কিরকম হতে পারে? গুডস অনেক রকম হতে পারে। নাম্বার ওয়ান, এটা এক ধরনের সফটওয়্যার হতে পারে। সফটওয়্যার সবগুলো আসলে ডিজিটাল গুডস এর মধ্যে আছে। তারপর বিভিন্ন ধরনের ডিজিটাল মিডিয়া, যেরকম হচ্ছে আমরা কি মিউজিক, তারপর ধরো ফিল্ম, তারপর হচ্ছে বুকস, তারপর হচ্ছে নিউজ পেপার, যেগুলো অনলাইনে আমরা দেখতে পাচ্ছি, ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, সেগুলো সবগুলাকে আসলে ডিজিটাল মিডিয়ার মধ্যে মানে গুডস এর মধ্যে ফেলা সম্ভব। ঠিক আছে, শুধু তাই না, আরো অনেক ধরনের জিনিসপত্র এর মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, যেমন ধরো এই যে তোমার বিভিন্ন ধরনের অনলাইনে যে টিকিট কাটা হয়, রিজার্ভেশন করা হয়, ক্যাশ কার্ড, ক্রেডিট কার্ড, স্টক, ফর্মস, অ্যাপ্লিকেশনস, কন্ট্রাক্টস, লেটার্স, ফাইলস, টেক্সট, মেসেজ, ফোন কলস, সবই আসলে ডিজিটাল গুডস এর মধ্যে চলে আসে। অর্থাৎ যে জিনিসটা আসলে ডিজিটাইজ করে ফেলা হচ্ছে আমাদের সুবিধার জন্য, সেটাকে আমরা ডিজিটাল গুডস এর মধ্যে ফেলে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারনেট ইকোনমি। এরপর হচ্ছে ইন্টারনেট ইকোনমি। ইন্টারনেট ইকোনমি জিনিসটা কি? ইন্টারনেট ইকোনমি হচ্ছে যেই ইকোনমিটা ইন্টারনেট বেস। সোজা কথা, অর্থাৎ এই যে আমরা যে গুডস প্রডিউস করছি, বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি করছি বা দ্রব্য আদান প্রদান করছি, এটার জন্য যে আমাদের যে পরিমাণ ইকোনমি বা যে পরিমাণ অর্থনৈতিক ব্যাপার স্যাপার এর সাথে জড়িত সেটা। ঠিক আছে। তো এখন কি টাইপের হতে পারে সেটা? যেমন ধরো আমরা যে ডিজিটাল, এখানে কি হচ্ছে, দ্য এক্সটেন্সিভ ডিজিটাইজেশন অফ ইনফরমেশন এন্ড গুডস দ্যাট মেক্স ইট পসিবল টু জেনারেট, process, copy, and execute text, videos, images, vacation tickets, subscription, financial, etc. And takes place without a loss of quality and at a rapid speed. তার মানে হচ্ছে এই যে আমরা যে বিভিন্ন ধরনের ইনফরমেশনকে জেনারেট করছি বা প্রসেস করছি, কপি করছি কিংবা এক্সিকিউট করে এগুলাকে উইদাউট এনি লস এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত স্পিডের সাথে বা র্যাপিড স্পিডের সাথে পাঠিয়ে দিচ্ছি, এই যে এক প্রসেসটা জড়িত, এই প্রসেসের মধ্যে মানে এই প্রসেসটাকে আসলে ইন্টারনেট ইকোনমি বলা হয়, বা অনেক সময় এটাকে নেট ইকোনমিও বলা হয়। ঠিক আছে। ইন্টারনেট ইকোনমিতে মোটামুটি ব্রডলি হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ই বিজনেস, একটা হচ্ছে ই কমার্স, আর একটা হচ্ছে ই প্রকিউরমেন্ট।
টার্মগুলো আসলে ইন্টার রিলেটেড, হ্যাঁ, একটা একটার সাথে রিলেটেড, মানে আলাদা করাও যায়, আবার একসাথেও বলা যায় পুরোটাকে ইন্টারনেট ইকোনমি। আলাদা বলতে এভাবে বোঝায় যে ই বিজনেস বলতে কি বোঝাচ্ছে, যে বিজনেস করা, যে তুমি একজনের সাথে আরেকজনের বিজনেস করছো সেটা, হ্যাঁ, যে সেটা বিজনেস পার্টনারের মধ্যে হতে পারে, যেমন দুজন বিজনেস পার্টনার তারা ইন্টারনেটের মাধ্যমে বিজনেস করছে। হ্যাঁ, যেমন ধরো দুইটা বড় বড় কোম্পানি একজন আরেকজনকে কোনো ইয়ে পাঠাচ্ছে, জিনিসপত্র পাঠাচ্ছে, আবার আরেক কোম্পানি হচ্ছে সেটা তাকে পেমেন্ট করে দিচ্ছে, এরকম হতে পারে। অথবা হচ্ছে কাস্টমারের মধ্যে যে বিজনেসটা হয় সেটাও হতে পারে, যে আমি অ্যাজ এ কাস্টমার আমি হচ্ছে তার কাছ থেকে অনেক কিছু জিনিস নিচ্ছি, আমি আর তাকে উল্টা মানে বাড়তি কিছু দিচ্ছি না, বা জাস্ট টাকা পে করে দিচ্ছি, এরকম মানে নর্মাল কাস্টমার বলতে যেটা বোঝায় সেটা। আর ই কমার্স হচ্ছে কি, যে ই কমার্স হচ্ছে আমরা যেই কমার্সটা মানে যেই বিজনেস প্রসিডিউরটা করা হচ্ছে সেটা লিগালি যেসব এগ্রিমেন্ট এবং প্রসেসিং এর মধ্যে মানে আছে, তার মধ্যে সেগুলাকে সবকিছুকে নিয়ে হচ্ছে ই কমার্স বলা হচ্ছে। ঠিক আছে, কমার্স মানে কি, কমার্স মানে হচ্ছে সবকিছুর মধ্যে একটা মানে একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে সবকিছু হবে, তাই তো? যে জাস্ট আমি মুদির দোকান থেকে এনে নিয়ে আসলাম, ব্যাপারটা আসলে ঠিক সেরকম না। যে আমার সাথে একটা মানে একটা চুক্তি থাকবে সবার সাথে, যে হ্যাঁ আমি তোমাকে এই জিনিসটা পাঠাবো, তুমি আমাকে ওই জিনিসটা দিবে, আমার জিনিস যদি এরকম প্রবলেম থাকে তাহলে আমি এরকম ফেরত নেবো, বা আমাকে 1 মাসের মধ্যে তোমাকে ফেরত দিতে হবে, আমি তোমাকে 1 মাস একটা সার্ভিস দিব, গ্যারান্টি, মানে এরকম যত ধরনের ব্যাপার স্যাপার গুলো থাকে, ঠিক আছে, সেগুলো হচ্ছে ই কমার্সের সাথে জড়িত। আর ই প্রকিউরমেন্ট হচ্ছে কি, ই প্রকিউরমেন্ট হচ্ছে যে মানে এই যে জিনিসপত্র কেনা বেচার যে অংশটুকু সেটাকে বলা হচ্ছে এখানে ই প্রকিউরমেন্ট। এই জন্য বলছিলাম যে এই তিনটাকে শুনলে আসলে একই রকম মনে হয়, আবার মানে আলাদা আলাদাও করা যায়, মানে এটা খুব মানে ভেগ একটা জিনিস, যে তুমি ইচ্ছা করলে মানে এগুলোকে আলাদাও বলতে পারো, আবার সবগুলো আসলে একসাথে ইন্টারনেট ইকোনমি বলা যায় এটা। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেটের যে গুডস সেটা হচ্ছে আমরা বলছি কি, যে ডিজিটাল গুডস, ঠিক আছে। আর নর্মাল আমরা যে গুড গুলো নিয়ে কাজ করি সেটা হচ্ছে ট্যাঞ্জিবল গুড। সাপোজ ধরলাম আমরা একটা ট্যাঞ্জিবল গুডের এক্সাম্পল নেই, সাপোজ একটা বই, ঠিক আছে। তো সেই বইটার ইন্টারনেট ভার্সন কি হবে, ধরলাম একটা পিডিএফ। তাহলে আমরা যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে থাকি, যেমন দেখা যাবে কি, আমি যদি একটা কাগজের বই সেটাকে যদি আমি যদি ডুপ্লিকেট করতে চাই, তাহলে কি আমার খরচ আছে না? প্রতিটা কাগজ কিনতে হবে, কাগজের সাথে কালি কিনতে হবে, কিনতে হবে, সে কিনতে হবে, তারপর হচ্ছে ছাপাখানা যেতে হবে, তারপর এটাকে ডুপ্লিকেট করতে হবে। আর ডিজিটাল গুডসে কি হচ্ছে জিনিসটা, খুবই মানে লো একটা ডুপ্লিকেশন কস্ট হচ্ছে, তাই তো? মানে আমি জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি, আমার কিন্তু খুব একটা বেশি খরচ হচ্ছে না। এবং হয়তো বা এরকম হতে পারে যে আমার কোম্পানির সাথে একটা চুক্তি থাকতে পারে, ঠিক আছে, আমি তোমার এটাকে এতগুলো কপি করবো, পার কপিতে হয়তো আমার মানে $এত করে তোমাকে মানে আমাকে পে করতে হবে। কিন্তু সেটাও কিন্তু অনেক কম পেমেন্ট, কারণ হচ্ছে আমাকে এখানে কোনো অন্য কিছু ইনভলভ নাই, যে আমাকে ছাপাখানায় যেতে হচ্ছে, বা আমাকে আহ, কি বলবো যে কাগজ কিনতে হচ্ছে, কালি কিনতে হচ্ছে, এরকম কোনো কিছু এখানে ইনভলভ না। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে কি ট্যাঞ্জিবল গুডস, যেটা যেমন ধরো ছাপার বই, সে কি উম, বারবার ইউজ করলে সেটার ভ্যালুটা কি আসলে ডিক্রিজ হতে থাকে, তাই না? সে বারবার ইউজ হচ্ছে, তার ভ্যালু ডিক্রিজ হচ্ছে, পিসেসটা নষ্ট হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে। এবং এটা যখন তুমি তাকে বিক্রি করবা, সে আলটিমেটলি কিন্তু কম দামে তোমাকে বিক্রি করতে হচ্ছে, এই জন্য সেকেন্ড হ্যান্ড বইয়ের দাম কি কম থাকে। ডিজিটাল গুডসে দেখা যাচ্ছে যে ভ্যালুটা ইনক্রিজ ইনক্রিজ এই সেন্সে যে তুমি এখন যেই দামে কিনছো 2 বছর পর আসলে ওই পিডিএফটা একই দামে বিক্রি করতে পারবে, হয়তো বাড়তি দাম হবে না, কিন্তু একই দামে বিক্রি করার মানে কি, যেটা তো কম ছিল, কম হওয়ার যাওয়ার কথা ছিল 2 বছরে, কিন্তু সেটা 2 বছর কম হচ্ছে না, সেটা অলরেডি মানে যা আছে সেই দামে তুমি বিক্রি করছো, তার মানে কি এটা আসলে ইনক্রিজ হচ্ছে, তাই না? 2 বছর পরে তার ভ্যালুটা কমে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো কমছে না। আচ্ছা, তারপর হচ্ছে ওনারশিপ হচ্ছে এটার ইন্ডিভিজুয়াল, মানে একটা বই একজনই রাখতে পারে। এখানে হচ্ছে মাল্টিপল ওনার পসিবল, মানে একই পিডিএফ অনেকজনের কাছে থাকতে পারে। তুমি জাস্ট একটা পিডিএফ কিনলে কিনে তুমি অনেকের কাছে দিয়ে দিতে পারলে, সেরকম হতে পারে। ঠিক আছে, শেয়ার করলে এটা কি ভ্যালুটা ডেপ্রিসিয়েশন হয়ে যায়, কারণ হচ্ছে তুমি একটা বই কিনছো, সেটা সবার হাতে হাতে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা। কিন্তু এই ক্ষেত্রে ডিজিটাল গুডসের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি যতই শেয়ার করতেছো জিনিস আসলে অ্যাপ্রিসিয়েট হচ্ছে, কারণ কারো এটা নষ্ট হচ্ছে না, বরং সবাই সমান পরিমাণ সুবিধাটা পাচ্ছে। আহ এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন আর হচ্ছে প্রোটেকশন পসিবিলিটিস আছে, অর্থাৎ তুমি তোমার বই নিজে কিনে নিয়ে আসছো, নিয়ে এসে সেটাকে তুমি তোমার আলমারির ভিতর তালা মেরে রেখে দিচ্ছ, কেউ সেটাকে চুরি করে নিতে পারবে না, বা কেউ সেটাকে আসলে কপি করে পেস্ট করে মানে কপি করে আরেকটা বই বানিয়ে ফেলতে পারবে, সেরকম কোনো বই নেই, তাই না? কিন্তু ডিজিটালের ক্ষেত্রে আসলে সেই সমস্যা মানে এই একটা সমস্যা আছে, যে তোমাকে ডেটা প্রোটেকশন আর ডেটা সিকিউরিটি নিয়ে তখন তোমাকে মাথায় ঘামাতে হবে, যে তুমি একটা জিনিস বের করছো, কিন্তু সেটাকে তোমাকে সিকিউর করতে হবে, যাতে করে সেটা কোনো ধরনের ঝামেলা মানে কেউ যাতে এটাকে ডুপ্লিকেট করতে না পারে, কপি করতে না পারে, সেরকম ব্যাপার। আচ্ছা,
তারপর হচ্ছে এটার জন্য তোমাকে লজিস্টিক সাপোর্ট আর ডিস্ট্রিবিউশন লাগবে। তার মানে হচ্ছে কি যে তোমার গাড়ি টাড়ি অনেক কিছু লাগবে, যে তোমাকে মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হচ্ছে, এই করতে হচ্ছে সেই করতে হচ্ছে, যানবাহন লাগবে, লোক বল লাগবে, অনেক কিছু লাগবে। এখানে হচ্ছে জিনিসটা অনেক সিম্পল। তো এখানে যেটা চ্যালেঞ্জিং ছিল ট্যানজিবল ক্ষেত্রে, ডিজিটাল গুডস ক্ষেত্রে সেটা হচ্ছে অনেক সিম্পল। ট্যানজিবল এর জন্য যেমন হচ্ছে ভ্যালু আর প্রাইস হচ্ছে খুব সহজে ডিটারমাইন করা যায়, যে তুমি একটা বই ছাপাচ্ছ, তোমার কতটুকু কাগজে খরচ কতটুকু হলো, কালির খরচ কতটুকু হলো, লোকজনের খরচ কতটুকু হলো, তোমার ছাপাখানা কতটুকু দিলা, মানে এইসব হিসাব নিকাশ করে তুমি কিন্তু খুব সহজে একটা আহ খরচ বের করে ফেলতে পারলা। ডিজিটাল গুডস এর ক্ষেত্রে আসলে জিনিসটা আসলে কিন্তু মানে অত সহজে করা যায় না, এটা একটা সাবজেক্টিভ লেভেলে ডিটারমাইন করে। সাপোজ ধরো কেউ একদম সফটওয়্যার তৈরি করলো, হ্যাঁ, এখন সেই সফটওয়্যারটার দাম 1 লাখ টাকা রাখতে পারে, 10 লাখ টাকা রাখতে পারে, 1,000 টাকা রাখতে পারে, এটা তার উপরে সে আসলে কত টাকা দাম রাখতে চায়। হ্যাঁ। তারপর হচ্ছে কস্টটাকে হচ্ছে এখানে মানে কস্টটাকে আসলে সেজন্য হচ্ছে ইজিলি আইডেন্টিফাই করা সম্ভব, এখানে হচ্ছে কস্টটাকে মানে সহজে আইডেন্টিফাই করা পসিবল না। ঠিক একই কারণে প্রাইস সেটিং মেকানিজমটা এখানে জানা আছে, আর এখানে হচ্ছে প্রাইস সেটিং মেকানিজমটা আননোন। ঠিক আছে। তারপর হচ্ছে ইনভেন্টরি ইভালুয়েশন পসিবল, আর এখানে হচ্ছে ইনভেন্টরি ইভালুয়েশন প্রবলেমেটিক। কারণ হচ্ছে ইনভেন্টরি মানে কি, যে তোমার কাছে কয়টা আছে স্টকে, কয়টা নাই, কয়টা লাগবে, সেই হিসাবটা তুমি এখানে খুব সহজেই করতে পারতেছো। তোমার কয়টা বই আছে, কয়টা চাহিদা কয়টা, আর কয়টা লাগবে না সেটা। এইখানে জিনিসটা খুব প্রবলেমেটিক, কারণ এটা তো আসলে সেরকম কোনো হিসাব নিকাশ রাখা সম্ভব না, কারণ আমার তো কোনো এখানে ইনভেন্টরি নাই। যার যখন যেটা লাগছে সেভাবে আমাকে কপি করে করে হচ্ছে প্রডিউস করে করে দিতে হচ্ছে, ব্যাপারটা সেরকম। আচ্ছা, এইটার জন্য হচ্ছে, এই কাজের জন্য হচ্ছে ইকোনমিক থিওরি আর মডেল হচ্ছে অলরেডি আছে, এবং সেগুলা নিয়ে হচ্ছে মানে খুব ভালো এস্টাবলিশড, মানে খুব শক্তিশালী মানে মডেল আর থিওরি আছে। হ্যাঁ, যা বিভিন্ন ইকোনমিকের ফর্মুলা আছে, অনেক কিছু আছে, কিন্তু এটার জন্য আসলে খুব বেশি কিছু নাই, খুব রেয়ার। কারণ এটাকে খুব সহজে কোনো একটা ছাঁচে ফেলা যায় না, এটা একটা প্রবলেম। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমরা যখন ট্যানজিবল গুডস নিয়ে কাজ করি, যেমন আমার অ্যামাউন্ট যদি বাড়তে থাকে, সাপোজ ধর আমি একটা বই, আমার যে খরচ লাগবে 2টা বইয়ের খরচ মানে ছাপাতে আমার তার চেয়ে কম খরচ লাগবে, 3টা বই তার চেয়ে খরচ কম লাগবে, দেখা যাবে এরকম করতে করতে আমার 50টা বইয়ের জন্য তার খরচ অনেক কম লাগে, তাই তো? এটা তো আমরা বুঝতেই পারছি, কারণ আমার একই ছাপাখানা একই সবকিছু লাগছে। তো আমার প্রতিটা বইয়ের মানে আমি যত বেশি পরিমাণে করব আমার তত খরচ কমে যাবে। কিন্তু দেখা যাবে যে খরচটা আবার একসময় বাড়া শুরু করবে। কেন? সাপোজ দেখা যাবে যে ওই ছাপাখানায় 50টা বেশি বই ছাপাতে পারে না, তখন আমাকে কি করতে হবে, আরেকটা ছাপাখানার দিকে যেতে হবে। তো আমার যত এমন বাড়বে, তখন আমাকে আরেকটা ছাপাখানা নিতে হবে, সেখানে গেলে আমার খরচটা আরো বেড়ে যাচ্ছে, 2টা ছাপাখানা তখন আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। আরো যত যাবে হয়তো 3টা ছাপাখানা হ্যান্ডেল করবে, তো তখন খরচ আরো বেড়ে যাবে। তো এরকম করে আমার খরচ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক আছে। কিন্তু ডিজিটাল গুডস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে তুমি একবার তৈরি করেছো, কিন্তু এরপরে তুমি যতই করতে থাকো না কেন, সে আসলে কমতে থাকবে, এবং কমতে কমতে মানে কমার দিকে থাকবে, সে কখনো আর বাড়বে না। কারণ আমার তো আর অন্য কোনো খরচ এখানে মানে ইনক্লুড নাই, তাই না? অল্প এই কয়টা খরচই আছে। আচ্ছা, এখন ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট বলে একটা জিনিস আছে, তার কাজ হচ্ছে মেইনলি যে আমরা যে ডিজিটাল যেই গুডস আমরা তৈরি করছি, এগুলার একটা রাইট প্রোটেক্ট করা। রাইট মানে কি? অধিকার। হ্যাঁ, যে তোমার জিনিস এটা তোমার নামই থাকবে, অন্য কেউ সেটাতে হাত দিবে না, বা সেটাকে কেউ কপি করতে পারবে না। যদি কপি করে তাহলে তাকে হচ্ছে পানিশমেন্ট দেওয়া পসিবল হবে, মানে ল এন্ড এনফোর্সের মাধ্যমে, মানে লিগাল ইলিগেলিটি যে ব্যাপার স্যাপারগুলো আছে সেটা এখানে চলে আসে। ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে যে আহ, আমরা যে কোনো একটা জিনিসপত্র যদি আমরা মাস প্রোডাক্ট করতে চাই, আমরা যদি মাস প্রোডাকশনে যাই, সেটা আসলে কি, আমি ফ্রিলি এবং ইনস্ট্যান্টানেসলি হচ্ছে রিপ্রোডিউস করতে পারবো যে কোনো একটা বই। সাপোজ ধরো তুমি আসলে কিন্তু ফ্রিলি সেটাকে কপি করে করে আরো অনেকগুলো প্রোডাকশন বানিয়ে দিতে হবে, তাই না? এই জন্য হচ্ছে এই ডিজিটাল রাইট ম্যানেজমেন্টের ব্যাপারটা চলে আসে, যে যাতে করে তোমার লেখা বই আরেকজনে কপি পেস্ট করে করে বিক্রি করবে, সেটা যাতে না হয়। ঠিক আছে। ঠিক সফটওয়্যার ক্ষেত্রে আমরা যেটা দেখি, যে বিভিন্ন সফটওয়্যার গুলোকে হচ্ছে আমরা কি করি, যে সফটওয়্যার কোম্পানিগুলো সেই সফটওয়্যার গুলোকে বিভিন্ন মানে সিরিয়াল নাম্বার বলো বা পাসওয়ার্ড বলো বা লাইসেন্স কি বলো, সেগুলো দিয়ে হচ্ছে সেগুলোকে লিগ্যাল করার চেষ্টা করা, যে ঠিক আছে যে তুমি আমার থেকে যে কিনছো সেটা একটা প্রমাণ হচ্ছে যে তুমি আমাকে টাকা দিয়েছো, আমি তোমাকে একটা লাইসেন্স কি দিয়েছি, তুমি লাইসেন্স কি দিয়ে সফটওয়্যারটা ইউজ করতে পারবে। ঠিক আছে। এইগুলো হচ্ছে আসলে ডিজিটাল রাইট ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। কিন্তু তারপরও দেখা গেছে যে এগুলোকে আসলে মানে ক্র্যাক করে ফেলা হয়, যেগুলো যারা হচ্ছে ক্র্যাকার্স নামে পরিচিত, হ্যাকার্সও বলে অনেক সময় এদেরকে। তো এরা হচ্ছে মেইনলি হচ্ছে এইসব সিকিউরিটি মেজার গুলোকে হচ্ছে ভেঙে ফেলে, হ্যাঁ, বাইপাস করে, যেটা হচ্ছে পুরোপুরি ইলিগাল। তার মানে হচ্ছে একটা সফটওয়্যারকে যখন আমরা
ক্র্যাক করি বা হ্যাক করি সেটা আসলে কি একটা ইলিগাল, যদি সেই সফটওয়্যারটা পাসওয়ার্ড প্রোটেক্টেড বা লাইসেন্স ওয়ালা থাকে। দুই ধরনের সফটওয়্যার আছে, কিন্তু আরেক ধরনের সফটওয়্যার আছে যে ফ্রি ওপেন সোর্স যেগুলো, সেটার মধ্যে আসলে তুমি যা ইচ্ছা করো, কেউ তোমাকে কিছু বলবে না, কারণ ওগুলোর সোর্স কোডও অ্যাভেলেবেল, এবং যারা দিয়ে রেখেছে তারা এটা ফ্রিতে দিয়ে রেখেছে, তারা এটার জন্য কোনো লাইসেন্স করে রাখে নাই যে তুমি তাদের পারমিশন ছাড়া বা তাদেরকে টাকা না দিলে তোমাকে এরকম দিবে না, ওগুলো সব ফ্রিতে অ্যাভেলেবেল। ঠিক আছে, ওগুলা নিয়ে ওগুলাতে কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলো যেমন ধরো যে উইন্ডোজ যে সফটওয়্যারটা আমরা ইউজ করি, এটা তো কিন্তু আমরা আসলে যারা ইউজ করে বাংলাদেশে ম্যাক্সিমাম ইউজ করে কি সব পাইরেটেড কপি। কারণ পাইরেটেড নামটা শুনলে মনে হয় যে মানে খুব জলদস্যু টাইপের জিনিস, যে একটা রিভলিউশনারি ব্যাপার, আসলে কিন্তু ব্যাপার সেটা না। এখানে কিন্তু যথেষ্ট মানে ইলিগালের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, যে এটা আসলে লিগালাইজড কিছু না। তো মানে এটা আসলে অপরাধের পর্যায়ে পড়ে, ডিজিটাল রাইট ম্যানেজমেন্টের মাধ্যমে দেখা যাচ্ছে এটা, তাই তো। তো এই জন্য ডিজিটাল গুডস তৈরি করলে তোমাকে ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট নিয়েও চিন্তা ভাবনা করতে হবে যে তুমি এটাকে কিভাবে আসলে প্রোটেক্ট করবে। আচ্ছা, কিছু নোটেবল ডিজিটাল গুডস কি কি সেটা আমরা তো আগেও দেখেছিলাম, যে একটা হচ্ছে কি সফটওয়্যার। সফটওয়্যার কি আমরা সেটা জানি, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিটাল টেক্সট, আমরা ইমেলে টেক্সট পাঠাই, আমরা ইন্টারনেটে আমরা বিভিন্ন ধরনের যে নিউজ পেপার পড়ছি বা বিভিন্ন ওয়েবসাইট দেখছি, সেখানে আমরা টেক্সট দেখতে পাচ্ছি, এগুলো সবকিছু হচ্ছে আসলে ডিজিটাল গুডস এর মধ্যে পড়ে। তারপর ধর হচ্ছে যে ইমেল, ইনস্ট্যান্ট মেসেজিং, ওয়েব ব্লগস, এগুলো পড়ছে, ই বুকস এটা পড়ছে, ইন্টারনেট রেডিও, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফিল্ম আর হচ্ছে টেলিভিশন যে ইয়েগুলো মানে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো সবকিছু আসলে ডিজিটাল গুডস এর মধ্যেই পড়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো সব ডিজিটাল পণ্য, ঠিক আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন, কোনো কিছু জানার আছে? আচ্ছা, এই অবস্থায় আমি একটু তোমাদের ইয়েটা অন করে দিই, অ্যাটেন্ডেন্স ফর্মটা অন করে দিই, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। ঠিক আছে, আমি 3 মিনিট টাইম দিচ্ছি, 3 মিনিটের মধ্যে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। তোমাদের দেওয়া হয়ে গেলে এটা আমি আবার বন্ধ করে দেবো, ঠিক আছে, তোমরা দিয়ে থাকো।
অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে সবার? কেউ বাকি আছো? আমি আমি তাহলে বন্ধ করে দিলাম, কেউ মনে হয় বাকি নেই, তাই তো? বন্ধ করে দিলাম। আচ্ছা, আমরা ইন্টারনেটের সাথে আমরা সবাই পরিচিত। ইন্টারনেট জিনিসটা কি? তো ইন্টারনেট হচ্ছে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড বলা যায়, তাই তো? যেটা অনেকগুলো নেটওয়ার্কের নিয়ে তৈরি। এই জন্য এটার নাম আসলে ইন্টারনেট, অর্থাৎ ইন্টার নেটওয়ার্ক। এটার জন্য হচ্ছে এটা নামটা হচ্ছে ইন্টারনেট। এই নেটওয়ার্কের মধ্যে ডিফারেন্ট কম্পিউটার আছে, অনেক কম্পিউটার আছে, অনেক কোম্পানির নেটওয়ার্ক আছে, অনেক সায়েন্টিফিক নেটওয়ার্ক আছে, মিলিটারি নেটওয়ার্ক আছে, অনেক ধরনের নেটওয়ার্ক হচ্ছে সেখানে জড়িত। শুধু তাই না, এই নেটওয়ার্কটা শুধুমাত্র একটা মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট না। এটার মধ্যে ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়াম থাকতে পারে, এটার মধ্যে অপটিক্যাল ফাইবার থাকতে পারে, এটাকে কপার কেবল দিয়েও থাকতে পারে, মানে অনেক ধরনের ব্যাপার স্যাপার এখানে আসলে জড়িত। ঠিক আছে, এটা 1969 সাল, মানে প্রায় 70-এর দশক হচ্ছে এটা প্রথম মানে চালু হয়। তৈরি হওয়ার পর থেকে মানে এটাতে মানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কম্পিউটার হচ্ছে এটার মধ্যে জড়িত হয়ে এখন মানে বিশাল একটা বড় সড় নেটওয়ার্ক বানিয়ে ফেলেছে। ঠিক আছে, যেহেতু এখানে অনেকগুলো ডিভাইস, প্রচুর ডিভাইস নিজেরা ইন্টার নেটওয়ার্কিং করে ফেলেছে, এই জন্য এই ইন্টার নেটওয়ার্কিং শব্দটা থেকে আসলে ইন্টারনেট শব্দটা এসছে। ঠিক আছে, এখন এখানে যেহেতু বিভিন্ন ধরনের ডিভাইস এখানে একসাথে জড়িত, তার মানে কি যে তাদের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকতে হবে। সাপোজ একটা রুমে যদি বিভিন্ন দেশের বিভিন্ন লোকজন থাকে, তারা কেউ যদি নিজেদের ভাষা না বুঝে তাহলে তো সমস্যা, তাহলে তো কোনো কাজ হলো না। ব্যাপারটা অনেকটা এরকম যে ইন্টারনেটে হাজার হাজার কম্পিউটার আছে, লাখ লাখ কম্পিউটার আছে, কিন্তু কোনো কম্পিউটার যদি সবাই যদি সবার নিজের মতো করে কাজ করতে থাকে, তাহলে তো কোনো কম্পিউটারে কারো কোনো ভাষা বুঝবে না। এই জন্য যে কাজটা করতে হয় যে তাদেরকে কিছু কমন প্রোটোকল মেনটেন করতে হয়। ঠিক আছে, প্রোটোকল মানে হচ্ছে কি, প্রোটোকল হচ্ছে কিছু নিয়ম কানুন, অর্থাৎ তাদেরকে কিছু নিয়ম কানুন মেনটেন করে কাজ করতে হবে। তারা যখন কোনো ডেটা পাঠাবে তাকে কিছু নিয়ম কানুন মেনটেন করে পাঠাতে হবে, সে যখন কোনো ডেটা রিসিভ করবে তাকে সেই নিয়ম কানুন মেনটেন করে ডেটা রিসিভ করতে হবে। তাহলে দেখা যাবে যে যে নিয়ম কানুন মেনটেন করে একটা মানে যে কমন নিয়ম কানুন মেনটেন করে কেউ যদি কোনো ডেটা পাঠায়, সেই একই নিয়ম কানুন মেনটেন করে আরেকজন হয়তো সেই ডেটাটা রিসিভ করে পড়তেও পারবে। ঠিক আছে, কিন্তু যদি সেন্ডার আর রিসিভার দুইজনে যদি দুই ধরনের প্রোটোকল ইউজ করে, তাহলে কিন্তু আলটিমেটলি কেউ কারো কোনো ইনফরমেশন করতে পারবে না, রিসিভ করতে পারবে না, সেন্ড করতে মানে সেন্ড করলেও সেটা ঠিক মতো সেন্ড হবে না, মানে অনেক ধরনের ঝামেলা হয়ে যাবে। এই জন্য হচ্ছে এইখানে আমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে যে আমরা যখন কোনো ধরনের মাল্টিমিডিয়া কমিউনিকেশন করতে চাই, আমাকে অবশ্যই প্রোটোকল নিয়ে মাথা ঘামাতে হবে। ঠিক আছে, যে আমরা কোন প্রোটোকল এখানে নিয়ে কাজ করব সেটা, এবং সেটাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রোটোকল থাকতে হবে। ঠিক আছে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা কম্পিউটারে যেই ইন্টারনেটের জন্য মোবাইল বা কম্পিউটারে যে প্রোটোকলটা ইউজ করি সেটার নাম তোমরা হয়তো জানো, টিসিপি আইপি নাম। ঠিক আছে, এটার নাম হচ্ছে টি সি পি আইপি, এই প্রোটোকলটা বলা হয়। টিসিপি নাম তোমরা অনেকে হয়তো শুনেছো, যারা ইন্টারনেটে নিজেরা নিজেরা কানেক্ট হওয়ার চেষ্টা করো, যে ওই ইন্টারনেটে অ্যাড্রেস দিয়ে, সাবনেট মাস্ক, তারপর হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস, এসব দিয়ে দিয়ে যারা হচ্ছে কানেক্ট হওয়ার চেষ্টা করছে কখনো, তারা এইটার সাথে এই টার্মটার সাথে পরিচিত, টিসিপি সাথে পরিচিত না হলেও সমস্যা নেই। আমরা এই কোর্সে এই জিনিসটা নিয়ে আমরা সামনে আরো পড়াশোনা করবো, টিসিপি কিভাবে কাজ করে, কি কি লেয়ার সেটার মধ্যে আছে, সবকিছু নিয়ে আমরা ডিটেলস। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরকম কিছু কমিউনিকেশন প্রোটোকল লাগে ইন্টারনেটে যখন আমরা কমিউনিকেট করি। তার মানে হচ্ছে আমরা যখন ইন্টারনেটে কোনো কিছু ইনফরমেশন পাঠাই, আমাকে আসলে ধাম করে পাঠিয়ে দিলেই হয় না, সে আসলে অনেক ধরনের কমিউনিকেশন প্রোটোকল মেনটেন করে পাঠায়। হ্যাঁ, অ্যাজ এ ইউজার আমাকে সেটা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না। সাপোজ আমি যদি জিমেইল থেকে একটা ইমেল পাঠাই, আমাকে ওই প্রোটোকল নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না। প্রোটোকলের কাজটা হ্যান্ডেল করছে হচ্ছে জিমেইল, সেই নিজে এই প্রোটোকল গুলোকে হ্যান্ডেল করবে যে কোন কোন প্রোটোকল এটার মধ্যে জড়িত থাকবে বা এরকম থাকবে। আমি যখন ইউটিউব থেকে কোনো ধরনের ভিডিও দেখি, আমাকে কোনো প্রোটোকল মেনটেন করতে হচ্ছে না, প্রোটোকল গুলো মেনটেন করা হচ্ছে ইউটিউব। ঠিক আছে, আমাকে জাস্ট আমার পিসির মধ্যে ওই একই প্রোটোকল রাখতে হবে, এবং সেটা অপারেটিং সিস্টেম মানে হ্যান্ডেল করে। তো আসলে আমাকে ওই মানে অ্যাজ এ ইউজার, আমি যখন একদম নর্মাল ইউজার নিয়ে চিন্তা করছি, তাকে আসলে এটা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না এখন। কিন্তু তুমি যখন একটা স্পেশালাইজ কোনো কিছু ইনফরমেশন পাঠাতে চাও, বা অন্য একটা কম্পিউটারের সাথে নিজের থেকে যোগাযোগ করতে যাচ্ছ, একটা কমিউনিকেশন লিঙ্ক তৈরি করতে যাচ্ছ, তখন কিন্তু তোমাকে এই প্রোটোকল গুলো নিয়ে যথেষ্ট মাথা ঘামাতে হবে। ঠিক আছে, আচ্ছা। আহ এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে যে একটা ওপেন সিস্টেম আর্কিটেকচার বলা হয় ইন্টারনেটকে। ঠিক আছে, তো ওপেন সিস্টেম আর্কিটেকচারটা কি?
ওপেন সিস্টেম আর্কিটেকচার হচ্ছে যে ইন্টারনেটের যে স্পেসিফিকেশন আছে, অর্থাৎ ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য তোমার যে প্রোটোকল লাগবে, যে স্পেসিফিকেশন লাগবে, সেগুলো হচ্ছে কি পাবলিকলি অ্যাভেলেবল, অর্থাৎ এটা সবাই এক্সেস করতে পারে। অর্থাৎ যে কেউ আসলে ইন্টারনেটের জন্য কানেক্ট হতে পারে, কারণ সে জানে যে তাকে কি কি জিনিস থাকলে সে ইন্টারনেটে কানেক্ট হতে পারে। ঠিক আছে, যেটা অন্যান্য বিভিন্ন প্রোপ্রাইটারি নেটওয়ার্কে যেটা জিনিসটা থাকে না। প্রোপ্রাইটারি নেটওয়ার্ক মানে কি, সাপোজ ধরো একটা মিলিটারি নেটওয়ার্কের ইনফরমেশন আমরা জানবো না, আমরা কখনোই জানবো না যে তারা, তাদের মধ্যে আমি যে কানেক্ট হতে চাই আমি কিভাবে কানেক্ট হতে পারি, কারণ তার যেই স্পেসিফিকেশন আছে, যে প্রোটোকল গুলো আছে, সেগুলো পাবলিকলি অ্যাভেলেবেল না। ঠিক আছে, যেমন একটা ব্যাংকের স্পেসিফিকেশন পাবলিকলি অ্যাভেলেবেল থাকবে না, কারণ এগুলো তাদের নিজেদের প্রাইভেট সিকিউরড একটা নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কে ওরা চাবে না যে ইন্টারনেট ইউজকারীরা এখানে ঢুকে যাবে। হ্যাঁ, তো ওই জন্য ওরা হচ্ছে ওই জিনিসটাকে কিভাবে প্রোটেকশন দিয়ে রাখে, অনেক ভাবে ওরা প্রোটেকশন গুলো দিতে পারে। তো যাই হোক, আমি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এরকম যে ইন্টারনেটের স্পেসিফিকেশন গুলো সবাই জানে, এবং যেহেতু সবাই জানে সেহেতু হচ্ছে এটা সবাই যে কোনো সময় যে কোনো ভাবে অ্যাক্সেস করতে পারে ইন্টারনেটটা। কিন্তু অন্যান্য নেটওয়ার্ক যেহেতু সবাই জানে না, সেই জন্য ওটা খুব রেস্ট্রিক্টেড, শুধুমাত্র যারা জানে তারাই সেটা অ্যাক্সেস করতে পারে, যারা জানে না তারা সেটাকে অ্যাক্সেস করতে পারে না। আচ্ছা, তো ডিজিটাল কমিউনিকেশন মডেলটা দেখতে আসলে কিরকম, খুব সিম্পল ভাবে দেখলে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে আমি একটা ইনফরমেশনকে আমি প্রথমে পাঠাচ্ছি, পাঠানোর আমি জাস্ট ধরে পাঠিয়ে দিলে সে যাবে না, তাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে তাকে হচ্ছে এনকোড করতে হবে। এনকোড মানে কি, আমি যে ইনফরমেশনটা দিচ্ছি সেই ইনফরমেশনটা যে কমিউনিকেশনের লিঙ্ক দিয়ে যাবে সেটাতে যাওয়ার উপযোগী করতে হবে। সাপোজ ধরো আমি যে ইনফরমেশন লিখলাম সেটা হচ্ছে এবিসিডি দিয়ে কিছু একটা লিখেছি, কিন্তু আমাকে পাঠাতে হবে হচ্ছে বাইনারিতে। এই এনকোডিং এর কাজ হচ্ছে তখন সে ওই এবিসিডির জিনিসটা বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, বাইনারিতে কনভার্ট করে সে পুরো একটা মেসেজ তৈরি করবে। ধরুন এটা হচ্ছে সেই বাইনারি মেসেজ, সেটাকে সে হচ্ছে, এটা হচ্ছে সেন্ডার। এবার সেন্ডার হচ্ছে সেই মেসেজটাকে কমিউনিকেশন চ্যানেল দিয়ে পাঠিয়ে দিল। এবার রিসিভার সেটাকে রিসিভ করলো হচ্ছে বাইনারি মেসেজটা। কিন্তু বাইনারি মেসেজটা তো আর আমরা পড়তে পারবো না, আমাকে যদি এখন কেউ যদি 0101 দিয়ে বাইনারি মেসেজ দেয় আমার জন্য পড়া অসম্ভব, একবারে পড়া। ঠিক আছে, সে বা সেটাকে হয়তো বুঝতে আমার অনেক সময় লেগে যাবে। তো তখন রিসিভার কি করে, সেই বাইনারি মেসেজটাকে হচ্ছে ডিকোড করে, অর্থাৎ সে বাইনারি থেকে আবার এবিসিডি তে নিয়ে আসে, এবং এবিসিডি নিয়ে আসার পরে যে ইনফরমেশনটা আসে সেটা হচ্ছে আমরা তখন মানে রিসিভার হচ্ছে সেটা পড়তে পারি। তাহলে সেন্ডার যে ইনফরমেশনটা পাঠাচ্ছে সেটাকে প্রথমে আসলে এনকোড করা হয়, মানে নট নেসেসারি যে এটা বাইনারি হতে হবে, অনেক ধরনের এনকোডিং প্রসেস আছে। ঠিক আছে, তো যাক আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি যেটা বাইনারি ব্যাপারটা। তো সেন্ডার যেটা পাঠায় সেটা হচ্ছে প্রথমে এনকোডিং করা হয়, এনকোডিং করে তারপর যে জিনিসটা পাওয়া যায় সেটাকে হচ্ছে আলটিমেটলি পাঠানো হয় একটা কমিউনিকেশন চ্যানেল দিয়ে। চ্যানেলটা দিয়ে কার কাছে যায়, সে রিসিভারের কাছে যায়। এবার রিসিভার হচ্ছে সেই জিনিসটা নেয়, নিয়ে সেটাকে আবার ডিকোড করে, কারণ রিসিভারকে তো পড়তে হবে জিনিসটা, সেজন্য সে হচ্ছে এটাকে ডিকোড করে আলটিমেটলি যে মানে যে টেক্সটটাই পাঠানো হয়েছিল, সেন্ডার যে টেক্সটটা পাঠিয়েছিল সেই টেক্সটটাকে সে আবার রিট্রিভ করে। আচ্ছা, তো একটু আগে আমি যে কথাটা বললাম সেই জিনিসটা আসলে এখানে ইলাবোরেটলি বলা হয়েছে। ঠিক আছে, যে এটাকে আমরা ওই যে ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে বোঝাচ্ছি, যে যখন ডিজিটাল কমিউনিকেশন চ্যানেল হয় তখন সে আসলে কি করে, ওই যে অ্যানালগ থেকে প্রথমে যে ডিজিটাল সে কনভার্ট করে, মানে এবিসিডি যেগুলো অ্যানালগ ছিল সেগুলো সব সে কি বাইনারিতে কনভার্ট করলো। বাইনারিতে কনভার্ট করার পর যে মেসেজটা পায় সেটা কি পুরোপুরি একটা বাইনারি মেসেজ, মানে ডিজিটাল মেসেজ। তারপর সেই মেসেজটাকে সে রিসিভারের কাছে পাঠালো, রিসিভার তারপর সেটাকে ডিকোড করলো। আচ্ছা সরি, এটা এনকোড হবে না, এটা হবে হচ্ছে ডিকোড। ঠিক আছে, এখানে একটা ডি আসবে, এটা ডিকোড হবে, এনকোড হবে, কারণ তাকে তো ডিকোড করতে হবে এটা। তো সে ডিকোড করলো, ডিকোড করে কি করলো, সে ডিজিটাল থেকে আবার অ্যানালগে নিয়ে আসলো। তারপর হচ্ছে সে অ্যানালগ ইনফরমেশনটা ইউজার আবার পাচ্ছে। ঠিক আছে, এখন অ্যানালগ ইনফরমেশন অনেক কিছু হতে পারে, যে মানে সেটা টেক্সট, ইমেজ, সাউন্ড, ভিডিও এটসেট্রা অনেক কিছু হতে পারে। তোমরা ডিএসপি যখন পড়ছো তখন দেখছো যে আমরা ইমেজকে মানে ইয়ে করতে পারি, মানে প্রসেস করতে পারি। তারপর হচ্ছে অ্যানালগ যে আমাদের যে ভয়েসটাকে আমরা ইচ্ছা করলে সেটাকে ডিজিটাইজ করে ফেলতে পারি, ডিজিটাইজ করে তারপর সেটার মধ্যে প্রসেসিং চালাতে পারি, প্রসেসিং করে তারপর সেটাকে আমরা একটা ম্যানিপুলেট করে একটা আলাদা আউটপুট বা এরকম কিছু একটা বের করতে পারি।
ডিজিটাল যে কমিউনিকেশন সেটাকে বলা হচ্ছে, একটা টার্ম আছে, নামটা হচ্ছে উবিকুইটাস। ঠিক আছে, ইউবিকুইটাস হচ্ছে, উবিকুইটাস মানে হচ্ছে কি, যে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ভাবে হচ্ছে জিনিসটা পাবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যে যে এভরিওয়্যার অলওয়েজ, এটাকে আমরা আসলে উবিকুইটাস বলছি। ব্যাপারটা আসলে কি রকম, সাপোজ ধরো তুমি আমি যদি স্পেস আর টাইমের কথা চিন্তা করি, হ্যাঁ, যে তুমি এরকম হতে পারে যে তুমি এখন ঢাকায় আছো, তোমার ফ্রেন্ডও ঢাকায় আছে, তারা একই জায়গায় বসে একই জায়গায় বসে হচ্ছে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারছে। অথবা স্পেস, ডিফারেন্ট স্পেস হতে পারে, একজন ঢাকায় আছে আরেকজন হয়তো নিউ ইয়র্কে বসে আছে। ঠিক আছে, কিন্তু এটা প্রেডিক্ট করতে পারছে, মানে যে ঢাকা আছে সে জানে যে আমি যার সাথে যোগাযোগ করছি সে নিউ ইয়র্ক আছে, আবার যে নিউ ইয়র্ক আছে সে জানে যে আমি যার সাথে যোগাযোগ করছি সে ঢাকা আছে। আর একটা হচ্ছে কি, ডিফারেন্ট, মানে দুজনে ডিফারেন্ট জায়গায় আছে কিন্তু সে, ওরা প্রেডিক্ট করতে পারছে না যে কে কোথায় আছে। ঠিক আছে, ঠিক টাইমের ক্ষেত্রে এরকম হতে পারে না, যে আমি এখন লাইভ হচ্ছে আমি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করছি, সেটা টেলিফোনে হতে পারে, সেটা নর্মাল একটা চ্যাটিং সফটওয়্যার হতে পারে, বা এই যে আমরা যে জুমে কথা বলছি, এটা কি সব লাইভ, অর্থাৎ ইকুয়াল, টাইমটা ইকুয়াল, মানে সবার জন্য একই টাইম, তাই তো। আরেকটা হচ্ছে কি, ডিফারেন্ট টাইমে তারা হচ্ছে কমিউনিকেট করতে পারে। অবশ্যই ধরো আমি একটা মেইল পাঠালাম একজনকে, সে হয়তো সেটা সাথে সাথে দেখে নাই, সে একটু পরে দেখলো, অর্থাৎ সে একটা ডিফারেন্ট টাইমে দেখলো, যে আমার থেকে আরো 2 ঘন্টা পরে গিয়ে সেই মেলটা দেখলো, কিন্তু সেটাকে প্রেডিক্ট করতে পারছি আমি যে হ্যাঁ সে 2 ঘন্টা পরে মেলটা দেখেছে। আর একটা এরকম হতে পারে যে আমি তাকে একটা ইনফরমেশন পাঠিয়েছি, সে আমাকে আবার পাল্টা রিপ্লাই পাঠিয়েছে, এবং সে ওটা কি ওই একই কোন সময় পাঠিয়েছে সেটা আমি জানি না। হ্যাঁ, এরকম তো হতে পারে, যদি মেলের মধ্যে যদি কোনো ধরো টাইম স্ট্যাম্পের ব্যাপার স্যাপারগুলো না থাকে, মানে সিম্পলিসিটির জন্য আমরা চিন্তা করছি, তাহলে হচ্ছে আমরা সেভাবে চিন্তা করতে পারি না। আচ্ছা, এবার যদি আমরা এই দুটাকে একসাথে মিলাই, সাপোজ ধরো একই সময়ে একই জায়গায় বসে দুজনে কথা বলছে, এরকম হতে পারে, মানে দুজনে ঢাকায় একই সময় বসে কথা বলছে, বা দুজনে ঢাকায় আছে কিন্তু দুইটা ডিফারেন্ট সময় হচ্ছে কথা বলছে, মানে একজন ইমেল পাঠিয়েছে ঢাকায় বসে, আরেকজন পাচ্ছে সে 2 ঘন্টা পরে পেলো। ঠিক আছে, এবং এটা হতে পারে না যে দুজনে ঢাকায় আছে কিন্তু কে কখন মানে কথা বলছে, মানে কমিউনিকেট করছে সেই টাইমটা আসলে আননোন। ঠিক একই ভাবে দুজন ডিফারেন্ট জায়গায় আছে কিন্তু একই সময় এসে কথা বলছে, ধরো তুমি নিউ ইয়র্কে আছো, তোমার বন্ধু আছে ঢাকায়, তোমরা দুজন একই সময় মানে ফোনে কথা বলছো, তাহলে কি টাইমটা ইকুয়াল। ঠিক আছে, আবার টাইমটাও ডিফারেন্ট হতে পারে, আবার টাইমটা ডিফারেন্টও হতে পারে, কিন্তু তোমরা জানো না যে কোন সময় সে মানে কে কখন কথা বলছে, ধরো ইমেল কে কখন পাঠিয়েছে নিউ ইয়র্ক থেকে বা ইয়েটা, সেটা আমরা জানি। ঠিক একইভাবে এই জিনিসটা ভাবে আমরা কাজ করতে পারি না, যে কোথা থেকে কে কথা বলছে, একই সময় কথা বলছে, হয়তো এরকম হতে পারে না যে তারপর ধরে যে বিভিন্ন গ্রামীণ ফোন বলো বা রবি বলো, আমরা যে কাস্টমার কেয়ারে যে চ্যাট করি, হ্যাঁ, আমরা যে চ্যাটিং এর মধ্যে তাদের সাথে কথা বলতে থাকি, সে আসলে কোথা থেকে কথা বলছে আমি জানি না, সে অফিস থেকে কথা বলতে পারে, সে তার বাসা থেকেও চ্যাট করতে পারে, অথবা সে হয়তো চিটাং এ আছে বা সে হয়তো অন্য জায়গায় আছে কাস্টমার কেয়ারে। হ্যাঁ, যে কিন্তু একই সময় সে আমার সাথে কথা বলছে, আমরা তাকে প্রেডিক্ট করতে পারছি না। এটা হচ্ছে, মানে আমি প্রেডিক্ট করতে পারছি যে ইমেলের মতো, যে আহ, কোন সময় সে মানে ইয়ে পাঠাচ্ছে না পাঠাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু কোথায় আছে আমি সেটা জানি না। এবং এটাও হতে পারে যে সে কখন পাঠাচ্ছে সেটাও আমি জানি না, সে কোথায় আছে সেটাও আমি জানি না। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে, এই জন্য হচ্ছে জিনিসটা আসলে বিশেষ বলা হয়। এখন আসলে হচ্ছে মাল্টিমিডিয়া আমরা কেন বলছি, আমরা এই জিনিসটাকে আমরা মাল্টিমিডিয়া বলছি কারণ মাল্টিপল অফ মিডিয়া আমাদের এখানে হচ্ছে কাজ করে। ঠিক আছে, যেমন আমাদের যে সরি, এই যে আমরা বিভিন্ন ধরনের মিডিয়া নিয়ে কাজ করতে পারি, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, সব ধরনের জিনিস হচ্ছে এখানে আসলে কাজ করে, যে কারণে আমরা এটাকে মাল্টিমিডিয়া বলছি, মানে মাল্টিপল অফ মিডিয়া। ঠিক আছে, এখন আমরা এই কোর্সে আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক গুলো আসলে কিভাবে কাজ করে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এটা দেখবো যে কম্পিউটার নেটওয়ার্ক গুলো কিভাবে কাজ করে। তারপরে আমরা ইনশাল্লাহ এক সময় দেখবো যে আমরা বিভিন্ন ধরনের এনকোডিং প্রসেস গুলোর সাথে পরিচিত হবো, যে আমরা টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও এসব গুলো মানে সবকিছু কিভাবে আসলে এনকোড করা হয়, এবং সাথে সাথে এনকোডের সাথে সাথে সেগুলো আসলে কিভাবে ডিকোডও করা হয় সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আমাদের এনকোডিং ডিকোডিং এর যে ব্যাপার স্যাপার আছে সেটা আমাদের এখানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে কভার হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা এখানে কম্প্রেশন টেকনিক দেখবো, বিভিন্ন ধরনের কম্প্রেশন টেকনিক, ডিকম্প্রেশন টেকনিক, এসব জিনিস আমরা দেখবো। আচ্ছা, লাস্টলি আমরা সেমিস্টারের শেষের দিকে আমরা গিয়ে দেখবো হচ্ছে বিভিন্ন সিকিউরিটি অ্যাসপেক্ট, অর্থাৎ আমরা যে ডেটা যে খালি আমরা পাঠাচ্ছি সেটাকে আমরা কতটুকু সিকিউরিটি দিতে পারছি, কতটুকু সিকিউর ভাবে আমরা ডেটা পাঠাতে পারছি, বা কতটুকু সিকিউর ওয়েতে আমি ডেটা রিসিভ করতে পারছি,
এই জিনিসগুলো হচ্ছে আমরা তখন দেখবো। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি সিলেবাস। এর মধ্যে দেখা যাবে যে এটা এই এতটুকু মানে এনকোডিং এর অর্ধেক পর্যন্ত আমাদের আসলে মিডের আগে চলে যাবে, আবার এনকোডিং এর বাকি অর্ধেক থেকে সিকিউরিটি পর্যন্ত হচ্ছে আমরা মিডের পরে ইনশাল্লাহ করবো, যদি সবকিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে, আচ্ছা এবার বলো কারো কোনো কোশ্চেন এখন পর্যন্ত কোনো কিছু নেই? কোনো কিছু যদি জানার থাকে তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের হাতে আরো একটু সময় বাকি আছে। কারো কোনো কোশ্চেন নাই? আহ, কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা এখানে আজকে শেষ করে দিই নাকি? তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তাহলে আজকে আল্লাহ হাফেজ এখানে। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।